আজকের গল্প আমার আর আমার মাস্টার নির সঙ্গে। আজকে গল্প খুবই মজার, কারণ হচ্ছে টিচারদের সাথে। আজকে বেশি কথা বাড়াবো না, চলো ঘটনাটা প্রথম থেকে শুরু করি। আমি এক সুন্দরী মেয়ে ছিলাম এবং বাড়িতে একা থাকতাম। একদিন একটা 3 বছরের ছেলে আমার কাছে এলো আর আমার কাছে ইচ্ছের কথা বলল। যে কথাটা শুনে আমার প্রাণটা বেরিয়ে যাওয়ার কথা ছিল। আমি কখনো চিন্তা করিনি যে এত ছোট একটা ছেলে এত নির্লজ্জভাবে এমন কথা মুখে আনতে পারে আমার সামনে। কিন্তু কি আর করব, আমি সুন্দরী ছিলাম আর টাকার খুব দরকার ছিল। মনে মনে ভাবলাম, এই ছেলেটা আমার কি বা ক্ষতি করবে, বড়জোর 3-4 মিনিট টিকবে, তাহলে তো আমার দুদিক থেকেই লাভ। এই ভেবে আমি এর কথায় রাজি হয়ে গেলাম, ও যেন ওর ইচ্ছাটা পূরণ করে নেয়। কিন্তু আমি যাকে ছোট্ট ছেলে ভেবে অনুমতি দিয়েছিলাম, সে তো সারা রাত ধরে আমার চিৎকার বের করল। আমার বয়স 3-5 বছর ছিল, কিন্তু দেখতে আমার বয়সের চেয়ে অনেক ছোট মনে হতো। কিন্তু টাকার জন্য আমার খুব লোভ ছিল। কিন্তু আমি কিভাবে টাকার জোগাড় করব কিছু ভেবে পাচ্ছি না। কারণ হচ্ছে আমার স্বামী সব সময় অসুস্থ থাকত। একদিন আমি বাড়িতে একা ছিলাম, ওড়না ছাড়া এ কাজকর্ম করছিলাম। তখন সেই 3 বছরের ছেলেটা আমাদের বাড়িতে এলো। 3 বছরের ছেলেটা এক দৃষ্টিতে ও আমাকে দেখছিল, তাতে আমি বুঝে গিয়েছিলাম যে ও কি চায়। ছেলেটা সালাম দেওয়ার পরে ও বলল, ম্যাডাম, আমি একা আর একাই আপনার সঙ্গে একটা ব্যাপার ঠিক করতে চাই। আমাকে সুযোগ দিয়ে দেখুন, আপনাকে হতাশ করব না, আপনার প্রয়োজনে পুরোপুরি খাটতে পারব। আমি ওকে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম। ও ভালোই ছিল, তবে বয়সে ছোট। আমি ওর কাছে মাপ চেয়ে বললাম, তোমার সঙ্গে এমন কোনো ব্যাপার আমি ঠিক করতে পারব না। তুমি এখন ছোট আর আমার মনে হয় না এসব কথার জন্য তোমার বয়স হয়েছে। ও মুচকি হেসে বলল, আপা, আমার 5 বছরের অভিজ্ঞতা আছে। আমি 10 বছর বয়স থেকে এই কাজ করি। আমার আগে পিছে কেউ নেই, আমি একাই আমার কাছে পারদর্শী। আমার উপর ভরসা করুন, আফসোস করতে হবে না, বরং এই সিদ্ধান্তে আপনি খুশি হবেন। আমি ওর কথায় সত্যিই অবাক হলাম। এই ছেলেটা একা কিভাবে এসব বলছে? আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার মা বাবা কোথায়? ও বলল, আমি একা, মা বাবা বেঁচে নেই, আগে এখানে সেখানে ঘুরে টক্কর খেয়েছি। তাই এই কাজ শুরু করলাম, আর কাজ ভালো চলতে লাগলো। তাই কাজটা বাড়াতে চাই, তাই আপনার কাছে কথা বলতে এসেছি। আপনি যদি আমার সঙ্গে থাকেন, আমি আপনার অনেক কাজে লাগবে। ওর শেষ কথাটা শুনে আমি চমকে গেলাম। আমার এমন একটা ছেলে দরকার ছিল যে বাড়ির উপরে কাজকর্ম করে দিতে পারবে। ওহ নিজে থেকেই আমাকে এই প্রস্তাব দিচ্ছিল। আবার এটাও ভাবলাম যে ওর সঙ্গে ঠিক করলে আমি প্রতি মাসে কিছু টাকা পাব, যাতে আমার চলাফেরা সহজ হয়। এটাও মনে হলো ও সময় মতো টাকা দিতে না পারে, তাহলে আমার মুশকিল হবে। যাই হোক, ও তো 3 বছরের ছেলে, সহজেই ওকে দিয়ে আমার কথা মানাতে পারব। তাই নিজের লাভের কথা ভেবে আমি ব্যাপারটা পাকা করে ফেললাম। ও তো একা ছিলাম, আমি বাড়ির দোকানটা ওকে ভাড়া দিয়ে দিলাম। ওর নাম ছিল রাতুল। ও বলল, আপা, থাকাটাও দোকান নেই থাকব, কারণ আমার আগে পিছে কেউ নেই। এতদিন আমি এই কাজ রাস্তায় করতাম, এখন দোকানে করব। আমার কি আর কোনো আপত্তি থাকতে পারে? দোকানেই তো। আমি বললাম, তোমার যা ভালো লাগে করো, তাকে সময় মতো টাকা দিও। পর ও দোকানে মেয়েদের জিনিসপত্রে কিছু জিনিস জেনে রাখল। আর এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে 2-3 দিনের ওর কাজ জমে উঠল। সারাদিন ও দোকান খুলে কাজ করত, আর ও দোকানে মেয়েদের ভিড় লেগে থাকে। রাতে ওই দোকানেই ঘুমিয়ে থাকত। অনেকদিন ধরে এই দোকানটা খালি ছিল। আগে যখন ভাড়া দেওয়া হতো তখন কোনো লোকই আসত না। কতবার দোকান ভাড়া তুলেছি, কিন্তু সবাই এই বলে ছেড়ে দিয়েছে যে এই জায়গায় কাজের জন্য ঠিক নয়, এই দোকান কখনো ভাড়া উঠবে না। কিন্তু ওই ছেলেটা শুধু যে ঠিকঠাক দামে ভাড়া দিয়ে এলো তাই নয়, ও তো নিজের কাজও চালিয়ে নিল। তবে অদ্ভুত ব্যাপার ছিল এই যে ও দোকানে মেয়েদের জিনিস রেখেছিল, আর মেয়েরাই ওই ছেলের কাছ থেকে জিনিস কিনতে আসত। কয়েকদিন কাটার পর রাতুলের সঙ্গে আমার ভালো কথাবার্তা হতে লাগলো। ও আমার ছোটখাটো কাজ করে দিতে। আমি যখন কিছু ভালো রান্না করতাম তখন ওকে দোকানে পৌঁছে দিতাম। দোকান আর বাড়ির মাঝে একটা ছোট্ট দরজাও ছিল। দরকার বলেছে দরজা খুলে রাতুলের সঙ্গে কথা বলে নিতাম। আস্তে আস্তে আমাদের মধ্যে একটা আন্তরিকতা গড়ে উঠল। আমিও তো একভাবে একা ছিলাম, তাই রাতুলের সঙ্গ পেয়ে আমার একটা ভরসা হয়ে গিয়েছিল। আসলে আমার কোনো সন্তান ছিল না, আর আমার স্বামীর ক্ষমতা ছিল না। তারপর থেকে ও বেডে পড়ে আছে। বাড়ির খরচ চালানো খুব কষ্টের হয়ে গিয়েছিল। কখনো কেউ সাহায্যের জন্য টাকা দিয়ে যেত, কখনো কেউ এমন অবস্থায় দোকান থেকে পাওয়া টাকাটা আমার জন্য একটা আশীর্বাদ হয়ে গিয়েছিল। তাই আমি নিজে থেকে রাতুলের সঙ্গে আন্তরিকতা বাড়িয়ে দিলাম।
যাতে করে রাতুল দোকান ছেড়ে না যায় আর আমার নিয়মিত 8টায় ঠিক থাকে। কিন্তু আমি কি জানতাম যে যাকে আমি 5 বছরের নিষ্পাপ ছেলে ভাবছি, কিন্তু আসলে সে ততটা সরল নয়। ওই ছেলেটা তো কয়েকদিনের মধ্যে আমার জগৎটা উল্টাপাল্টা করে দিল। আমাদের মধ্যে কিছুটা আন্তরিকতা বাড়ার পর আমি ওকে বাড়ির ভেতরে আসার অনুমতি দিয়ে দিলাম। এখন দরকার পড়লে ও আমার বাড়িতে চলে আসত আর বাকি সময়টা দোকানেই কাটাত। আমার স্বামীর এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমার কাছে তো ও 5 বছরের ছেলেই ছিল। বরং রাতুলের আসার পর আমাদের জীবনে একটা রঙ ফিরে এলো। আমি আর আগের মতো মন মরা আর হতাশ থাকতাম না। কিছু বলার রাতুলকে বলে দিতাম। মৌসুমি বদলের কারণে আমার স্বামীর শরীরটা বেশ খারাপ থাকতে লাগল। আমার কাছে আমার স্বামীকে হসপিটালে নেওয়ার টাকাও পর্যন্ত ছিল না। একদিন এমনি আমার চোখে পানি চলে আসলো। রাতুল আমাকে সেদিন দেখে জিজ্ঞেস করল, আপা কি হয়েছে, কাঁদছো কেন? আমি ওকে বললাম, আমার স্বামীকে হসপিটালে নিয়ে যেতে হবে, আমার কাছে টাকা নেই, আমি এই জীবন থেকে ক্লান্ত হয়ে গেছি। সব সমস্যার সঙ্গে একা একা লড়তে হয়। আমার স্বামী আমার সাহায্য ছাড়া বিছানা থেকে উঠতেও পারে না। আমার যদি একটা সন্তান থাকতো তাহলে হয়তো আমার জীবনটা একটু সহজ হতো। দুর্বল মুহূর্তে আমি রাতুলের কাছে মনের কথা খুলে বলে ফেললাম। আমার কথা শুনে রাতুল মুচকি হেসে বলল, তাহলে আপা একটা বাচ্চা নিয়ে নাও, এতে সমস্যা কি? ওর কথায় আমি লজ্জায় পড়ে গেলাম। ওকে কিভাবে বলি যে আমার স্বামী বিছানায় পড়ে আছে আর সে বাচ্চা দেওয়ার মতো অবস্থায় নেই? বিয়ের প্রথম দিনগুলোতে আমার স্বামীর চাউনি আমার সন্তানের ঝামেলায় পড়ি। আর যখন আমরা সন্তানের দরকার বোধ করলাম, তখন আমার স্বামী আর সেই ক্ষমতা রাখেনি। হঠাৎ পক্ষাগত হওয়ার পর ও আর কিছু করার মতো অবস্থায় ছিল না। ভালোবাসার বিয়ে ধীরে ধীরে বাধ্যতার বিয়ে হয়ে গিয়েছিল। আর এখন আমি বাধ্য হয়েছি স্বামীর সঙ্গে আছি, কারণ আমার আর কোনো উপায় ছিল না। রাতুল হয়তো আমার মুখের ভাব পড়ে ফেলেছিল, বলল, আপা আপনাকে চিন্তা করতে হবে না, আমি তো আপনার সঙ্গে আছি। দেখবেন আপনার সব সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে। ওর কথায় আমি হেসে উঠলাম। ও একা এত সাহস রাখত যে প্রতিটা মুশকিলের সঙ্গে লড়ে যেত। আর আমি এত বয়স পার করেও এত সাহস জোগাড় করতে পারিনি। রাতুল 10 বছর বয়সে মা বাবাকে হারিয়েছিল, তবুও সে জীবনের মেলায় হারিয়ে যায়নি। ও আমার স্বামীর অনেক সেবা করতে লাগল। আমি যখন কোনো কাজে বাড়ি থেকে বের হতাম, রাতুল আমার স্বামীর দেখভাল করত। ওর পাশে বসে থাকত। ওদের দুজনের মধ্যে কি কথা হতো জানি না, কিন্তু আমাকে দেখলে রাতুল চুপ হয়ে যেত। রাতুল আমাকে কথা দিয়েছিল যে ও আমার সব কমতি পূরণ করে দেবে। আর ওর এই কথায় আমি হেসে উঠেছিলাম। আমি একটা সন্তান চাইতাম। আমার জীবনে সন্তানের অভাবটা পূরণ করতে চাইতাম। কিন্তু রাতুল তারা কিভাবে পূরণ করবে? ওর খুশির জন্য আমি মুখে হাসি ঝুলিয়ে রেখেছিলাম। তারপর এই কথার কয়েকদিন কাটতেই আমি নিজের মধ্যে একটা পরিবর্তন পেতে লাগলাম। আমার শরীর বেশ খারাপ হলে রাতুল আমাকে টাকা দিল। বলল, আপা ডাক্তারের কাছে যাও। ওর কথায় আমি ডাক্তারের কাছে গেলাম, আর সেখানে গিয়ে আমার উপর আশ্চর্যের পাহাড় ভেঙে পড়ল। জানতে পারলাম আমি গর্ভবতী। এটা কিভাবে সম্ভব? আমার স্বামী তো সেই ক্ষমতা ছিল না যে ও আমাকে সন্তানের মা বানাবে। তাহলে আমি কিভাবে গর্ভবতী হলাম? হাত কাঁপতে কাঁপতে রিপোর্ট নিয়ে বাড়ি ফিরলাম। বাড়ি এসে ভয়ে ভয়ে আমার স্বামীকে বললাম। ও মুচকি হেসে বলল, হয়তো আমি এখন সেই ক্ষমতা ফিরে পেয়েছি যে একটা সন্তানের বাবা হতে পারি। আল্লাহ যদি আমাদের এই সুখ খবর দিয়ে থাকেন, তাহলে হাসি মুখে এটা কবুল করো। আমার স্বামীর কথা আমি অবাক হয়ে গেলাম। সত্যি কি আমি আমার স্বামীর সন্তানের মা হতে চলেছি? এটা এমন একটা কথা ছিল যে আমার বিশ্বাসই হচ্ছিল না। আমার স্বামীর অবস্থা তো কোনো বিবর্তন দেখিনি। তাহলে এটা কিভাবে সম্ভব? যাই হোক, আমি এটা মেনে নিলাম যে আমি আমার স্বামীর সন্তানের মা হতে চলেছি। এখন থেকে আমি নিজের খেয়াল রাখতে লাগলাম। রাতুল ও এটা জানতে পেরে খুব খুশি হল। ওর ঘরে সন্তান আসছে। ও দোকান থেকে ফ্রি হয়ে আমার বাড়িতে আসত। আমার স্বামীকে গোসল করানোর কাজ ও নিজের কাঁধে তুলে নিয়েছিল। আমার স্বামীকে সেবায় বেশি সময় দিতে লাগল। আগেও আমির কাছে এসে অনেকক্ষণ বসত। তাই আমার মনে হতো রাতুলের আসার কারণে আমার জীবন বদলে গেছে। ওহ, এখন আমার জন্য কখনো ফল আনত, কখনো জুস আনত। ওর দোকান ঠিকঠাক চলছিল। এভাবে দিনের পর দিন কেটে গেল। তারপর পুরো 9 মাস পর আমি একটা সুন্দর সন্তানের জন্ম দিলাম, যে আমার মতো নয়, আমার স্বামীর মতো নয়। আশ্চর্যের ব্যাপার, সে হুবহু রাতুলের মতো দেখতে। আমি কখনো আমার সন্তানের মুখ দেখতাম, কখনো রাতুলের,
তারপর রাতুল নিজেই হেসে এমন কথা বলল যে আমি চমকে গেলাম। ও বলল, আপা, আপনি দিনরাত আমাকে এত দেখেছেন যে আপনার সন্তানও আমার মতো দেখতে লাগছে। বলে না, গর্ভের সময় মা যাকে বেশি দেখে সন্তান তার মতো হয়। ওর কথায় আমি শুধু চমকাইনি, লজ্জাও পেলাম। এত কম বয়সে ওর এসব ব্যাপারেও জানাশোনা আছে। আমার কোলে সন্তান এসে গেল। আমার খুশির আর সীমা ছিল না। সন্তানকে নিয়ে বাড়ি ফিরলাম, যেন আমার জীবনে বসন্ত ফিরে এলো। কিন্তু এখন খরচ আগের চেয়েও বেড়ে গেল। বুঝতে পারছিলাম না এই খরচ কিভাবে চলবে। তারপর রাতুলি আমাকে সন্তানের খরচের জন্য টাকা দিতে লাগল। আমার আর আমার বাচ্চার পুরো দায়িত্বটাই রাতুলি তুলে নিয়েছিল। শুধু আমার আর আমার বাচ্চার কেন, স্বামীর কাছেও পর হয়ে থাকেননি। আমি তো ওকে ছোট ভাইয়ের মতো আদর করতে শুরু করেছিলাম, কারণ ওর জন্য আমাদের দিনগুলো ভালো হয়ে উঠছিল। তারপর আমার বাচ্চাটা 6 মাসের হলো, আর আমি জানতে পারলাম আমি আবার গর্ভবতী। আবারও হতভম্ব হয়ে গেলাম, আমি এত তাড়াতাড়ি আমি কিভাবে দ্বিতীয়বার গর্ভবতী হলাম। আমার বিয়ের প্রায় এক বছর হতে চলল, কিন্তু এতদিন একবারও আমি গর্ভবতী হইনি। আমার অনেক ভয় হচ্ছিল, এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব আমি কিভাবে নেব। আমার প্রথম বাচ্চাটাই তো এখনো ছোট, তার উপর স্বামীর দায়িত্ব আলাদা। এই চিন্তা আমি ডুবেছিলাম। তখন আমার স্বামী আমাকে বোঝালো, বল, যখন আল্লাহর পক্ষ থেকে আবার নেয়ামত আসছে তখন তা ফিরিয়ে দিও না, গ্রহণ করো। যেমন প্রথম বাচ্চাটা জন্ম নিয়ে আমাদের কাছে এসেছে, তেমন দ্বিতীয়টা চলে আসবে। তখন আমি মাথা নিচু করে আমার স্বামীকে বললাম, আমাদের দায়িত্ব তো রাতুলের কাঁধে। ও আমাদের কেউ না, এখন এই বাচ্চা আসলে তার খরচ রাতুলের কাঁধে পড়বে। তারপর আমার দ্বিতীয় সন্তানও এই দুনিয়ায় এলো। 2 বাচ্চার মধ্যে আমি এতটাই ব্যস্ত হয়ে পড়লাম যে আমার স্বামীর খেয়াল রাখতে সময় পেতাম না। আমার স্বামীকে তো রাতুল পুরোপুরি সামলে নিয়েছিল। সময়টা খুব দ্রুত কেটে যাচ্ছিল। এখন আমার আর রাতুলের সম্পর্ক এতটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল যে আমরা ওকে ওপরের সঙ্গে মনের সব কথা বলতে পারতাম। আমি সারাদিন বাচ্চাদের পেছনে পড়ে থাকতাম, আর রাতে ক্লান্ত হয়ে গভীর ঘুমে ঢলে পড়তাম। রাতুল প্রায় রাতে আমার বাচ্চাদের দেখাশোনা করতে আসত। ও তাদের নিজের সঙ্গে শুয়েই দিত। এটা আমার কাছে খুব অবাক করার মতো ছিল। একটা 5 বছরের ছেলে কিভাবে সারারাত 2টো বাচ্চাকে এত সহজে সামলাতে পারে। রাতুল কখনো আমার কাছে অভিযোগ করে নেয়নি যে বাচ্চারা ওকে বিরক্ত করে বা ওর ঘুম নষ্ট হয়। বরং ও খুব খুশি মনে আমার বাচ্চাদের নিয়ে যেত, আর আমিও একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারতাম। সব রকম দায়িত্ব রাতুলি তুলে নিয়েছিল, আমার হোক বা বাচ্চাদের। এত কম বয়সে ও আমাদের পুরো সংসার চালাচ্ছিল। কিন্তু আমার লজ্জা লাগত, কারণ ও তো আমাদের একেবারে পর। হঠাৎ একদিন রাতুল কোনো কাজে আমার ঘরে ঢুকে পড়ল। ও এমনিতে আমার ঘরে বিনা দিতাই ঢুকে আসত। আমার কথাটা ও শুনে ফেলল। তারপরে রাতুল চোখে পানি নিয়ে বলতে লাগল, আপনি আমাকে পর মনে করেন? আমি তো আপনাদের আমার সব কিছু ভেবে নিয়েছি। আমি আপনাদের জন্য সব করতে পারি। আমি জেনে গেছি আপনি আবার গর্ভবতী। আপনি নিজের খেয়াল রাখুন, খরচের চিন্তা কখনোই করবেন না। আপনার দোকানে অনেক বরকত আছে, আর আপনার ভাগ্য আমি এসব পাচ্ছি। ও সব সময় এমন কথা বলতো, তাই ও আমার কাছে আরও বেশি ভালো লাগত। 3 সন্তানের মা হওয়ার পর আমি পুরোপুরি বদলে গিয়েছিলাম। আমার মধ্যে আগের মতো বিষণ্ণতা আর ছিল না। সারাদিন কিভাবে কেটে যেত টেরি পেতাম না। এমনকি আমি আমার স্বামীকে অবহেলা করতে শুরু করেছিলাম। এক রাতে আমার 3টে বাচ্চা খুব বেশি বিরক্ত করছিল। তখন রাতুল এসে বলল, আপা, এদেরকে আমাকে দিয়ে দিন, আপনি আরামে ঘুমান। আমি খুশি মনে বাচ্চাদের রাতুলের হাতে তুলে দিলাম। ও সব সময়ের মতো আমার জন্য দুধ নিয়ে এসেছিল। আমার দিকে দুধের গ্লাস এগিয়ে দিয়ে বলল, নিজের খেয়াল রাখুন। আমি গ্লাসটা হাতে নিয়ে রাতুলকে ধন্যবাদ দিলাম। ও বাচ্চাদের নিয়ে চলে গেল, কিন্তু হঠাৎ আমার হাত থেকে দুধের গ্লাসটা পড়ে গেল। আমার কাজ বেড়ে গেল। আবার ঘর পরিষ্কার করলাম। তারপর বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার মনে হলো যেন ঘরে কেউ আছে। আমার বিশ্বাস আটকে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন কোনো চোর ঢুকেছে। তারপর আমার বিছানার কাছে কারো উপস্থিত টের পেলাম। কেউ যেন আমার শরীর নিয়ে খেলতে চাইছে। আমি উঠে বসলাম আর চিৎকার করে উঠলাম। আমার চিৎকার স্বামীর ঘুম ভেঙে গেল। ঘরের আলো জ্বালালাম, যা দেখলাম তাতে আমার রুম খুব দাঁড়িয়ে গেল। আমাদের পাড়ারই একটা লোক উপর ঝুঁকে পড়তে আমার পাশে দাঁড়িয়েছিল। ওকে দেখে আমি হতবাক হয়ে গেলাম। প্রথমেও লজ্জা পেল, তারপর বলতে লাগলো, আপা, আমি কিছু করিনি। আপনার স্বামী আমাকে নিজে অনুমতি দিয়েছিলেন যে আমি প্রতি রাতে আপনার সঙ্গে সওদা করি। তাই আমি কোনো না কোনো গ্রাহক খুঁজে আনতাম।
সৌদাপ করতাম, টাকা নিতাম, তারপর সেই টাকা আপনাদের উপর খরচ করতাম। আসলে বাড়ির অবস্থার কারণে আপনার স্বামী খুব চিন্তায় ছিলেন। ও কোনোভাবে এই সমস্যা থেকে মুক্তি পেতে চাইছিলেন। যখন ও জানতে পারলেন আমি মেয়েদের কেনাবেচার কাজ করি, তখন ও নিজেই আমাকে এই অনুমতি দিয়েছিলেন। রাতে আপনার ঘরে আমি থাকতাম। আমি আপনার সম্মান নিয়ে খেলতে চাইছিলাম। আমার চিৎকার শুনে রাতলু দৌড়ে এসে পড়ল। ওকে দেখে লোকটা বলল, রাতুল, তুই তো বলেছিলি এ হুঁশে থাকবে না। আমি সহজে আমার ইচ্ছা পূরণ করতে পারব, কিন্তু এ তো জেগে আছে। লোকটার কথা শুনে আমার পায়ের পাতার মাটি সরে গেলে রাতুল ঘাবড়ে আমার দিকে তাকাতে লাগল। আমার বুঝে আসছিল না এটা কি ব্যাপার। লোকটার রাগে গালি দিতে দিতে চলে গেল। আমি ঘৃণা ভরে রাতুলের কাছে জানতে চাইলাম, এসব কি? তখন রাতুল বলল, আপনার স্বামীর কাছে এত টাকা ছিল না যে তিনি এই সংসার চালাতে পারেন। তাই তিনি আমাকে বাধ্য করেছিলেন আপনার সঙ্গে সওদা করতে। যখন কোনো গ্রাহক পেতাম আমি আপনার বাচ্চাদের নিয়ে যেতাম, আর দুধে ঘুমের ওষুধ মিশিয়ে আপনাকে দিতাম। আপনি ঘুমিয়ে পড়তেন, যা হোক আপনাকে ব্যবহার করে ছেলে যেত এই 3টে বাচ্চাও কোনো না কোনো গ্রাহকের। কারণ আপনার স্বামী তো বাবা হওয়ার ক্ষমতা রাখেন না। আমি আপনার সঙ্গে কোনো অন্যায় করিনি। আপনার স্বামী যা বলেছেন আমি তাই করেছি। ওর ইচ্ছায় আমি আপনাকে বিক্রি করেছি। এসব শুনে আমার শরীর কেঁপে উঠল। আমি হতভম্ব হয়ে স্বামীর দিকে তাকালাম। ও চোখ ঘুরিয়ে নিল, তারপর নিজেই বলতে লাগলো, আমার অসুখের কারণে বাড়ির অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। আমি তোমাকে সন্তানও দিতে পারিনি, খাওয়ার জন্য হাহাকার পড়ে গিয়েছিল। এসব দেখে আমার বুক পুড়ত, কিন্তু আমি কিছু করতে পারতাম না। তাই যখন আমি বুঝতে পারলাম রাতুল কি কাজ করে, আমি নিজে ওকে বলেছিলাম রাতে তোমাকে কারো না কারো কাছে বিক্রি করে দিতে। আমি তো নিজে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতাম, তাই আমার কিছু জানা হতো না। রাতুল কোনো গ্রাহক আনত, তারপর বোর হওয়ার আগে গ্রাহক চলে যেত। বাচ্চা হয়, তুমি খুশি হয়ে গেলে। আমি শুধু এটাই চেয়েছিলাম। আমার স্বামীর কথা শুনে আমি মাথা চেপে ধরলাম। বিশ্বাস হচ্ছিল না আমার স্বামী আমার উপর এত বড় অত্যাচার করেছে। বাড়ির অবস্থা ঠিক করতে আর আমার কল ঘুরতে এর সঙ্গে মিলেও আমার শরীরে সওদা করেছে। আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম। কিছুটা সামনে উঠে রাতুলের সামনে হাত জোড় করে বললাম, আমাদের জীবন থেকে চলে যাও। তোমার আসার আগে আমরা হয়তো না খেয়ে থাকতাম, কিন্তু আমার স্বামী কখনো আমার সম্মানের সওদা করেননি। ওর মনে এমন কোনো ভাবনাও আসেনি। বুঝতে পারছি এসব তোমার শেখানো। আমি বুঝে গেছি তুমি কেন মেয়েদের জিনিসের দোকান খুলেছিলে। এই সুতোই তুমি মেয়েদের অসহায়তার সওদা করতে। আমি রাতুলকে তৎক্ষণাৎ দোকান খালি করতে বললাম, আর ওর কোল থেকে আমার বাচ্চাদের ছিনিয়ে নিলাম। আমার 3টে ছোট ছোট বাচ্চা আমার সামনে ছিলে, যাদের বাবার কোনো খোঁজ আমার জানা নেই। নিজের উপর আফসোস হচ্ছিল। আমি কতটা বোকা ছিলাম যে বুঝতে পারেনি এই বাচ্চারা আমার স্বামীর নয়। কেন আমি ওই 2 পুরুষের হাতে বোকা বনে গেলাম? আমার অপরাধী শুধু রাতুল নয়, আমার স্বামীও ছিল। কিন্তু আমি কি করতাম? আমি স্বামীর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ, আর ওর অবস্থা এমন ছিল না যে আমি ওকে ছেড়ে চলে যাই। তাই বাধ্য হয়ে ওর সঙ্গে দিন কাটাতে লাগলাম। রাতুল দোকান ছেড়ে চলে গেল। আমি সেই দোকানে জমানো কিছু টাকা দিয়ে মেয়েদের জিনিস রাখলাম, আর নিজের সেই দোকান চালাতে শুরু করলাম। গ্রাহক তো আগেই তৈরি হয়েছিল, তাই আমার দোকান চলতে লাগলো, আর সংসার চলতে লাগলো। আমি আমার বাচ্চাদের বুকে জড়িয়ে ধরলাম। এরা আমার সন্তান, এদের বাবাকে আমি জানি না, কিন্তু আমি ওদের আমার কল থেকে জন্ম দিয়েছি। তাই এদের জন্য আমার মনে ভালোবাসা একটুও কমেনি। তাই আপনারাই বলুন কলিজার বন্ধুরা, এখানে ভুলটা কাদের ছিল? আমি কাজটা কি ঠিক করেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কলিজার বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, গল্পটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানেই শেষ করছি। তাহলে আমার কলিজার বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের দীর্ঘ কামনা করে এখানেই শেষ করছি।